আচ্ছা ঠিক আছে, আমি বলি শ্বাসনালীর দৈর্ঘ্য 12, ব্যাস 2। তারপরে তোমার সপ্তম গ্রীবাদেশীয় কশেরুকা থেকে শুরু করে তোমার কত বক্ষদেশীয় কশেরুকা কত পর্যন্ত বলছি? তৃতীয় না চতুর্থ? তৃতীয় স্যার। তৃতীয় না, এটা চতুর্থ করো। গতকালকে ওই ওদের পড়াতে গিয়ে একটু ভালো করে দেখলাম, ওটা চতুর্থ পর্যন্ত থাকে, তৃতীয়র জায়গায় চতুর্থ করে দাও। চতুর্থ বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত থাকে। আচ্ছা, এটা বলছি। তারপরে শ্বাসনালী, ওই যে টিনিডিয়া, তরুণাস্থি যে স্বচ্ছ, ওগুলো কয়টা থাকে শ্বাসনালীর মধ্যে? 16 থেকে 20টি। 16 থেকে 20টা। ওগুলো দেখতে কিসের মতো আকৃতি? তারপরে শ্বাসনালীর ভেতরে যে তোমার মিউকাস কোষ থাকে, যে কারণে ভেতরটা ভেজা হয়ে থাকে, আবার এক ধরনের রোম থাকে যাদেরকে সিলিয়া বলে, কোনো ধুলাবালি ঢুকলে সেগুলো নাড়াচাড়া করে, তখন হাঁচি আসে, কাশি আসে, এগুলো বলছি সব? তাহলে তাহলে শ্বাসনালী বলা শেষ হয়ে গেছে। এখন শ্বাসনালীকে আমাকে দুই ভাগে ভাগ করতে হবে। শ্বাসনালী বা ট্রাকিয়া দুই ভাগে যখন ভাগ হবে, তখন সেই ভাগ দুইটাকে বলা হয় ব্রঙ্কাস। দুইটাকে একসাথে বলে ব্রঙ্কাই। একটাকে বলে ব্রঙ্কাচ, আর দুইটাকে একসাথে কি বলে? ব্রঙ্কাই। এটা আমরা এখন লিখবো। আমার হাতের যে পাশে ডান, ওই ব্যক্তির হাতের সে পাশে বাম। আমার যে পাশে বাম, ওই ব্যক্তির সে পাশে ডান। আচ্ছা, এখন মনে রাখতে হবে, এই ব্রঙ্কাসের শেষ প্রান্তে থাকে দুইটা ফুসফুস। ফুসফুস, ঠিক আছে? ব্রঙ্কাসের শেষ প্রান্তে কি থাকে? দুইটা ফুসফুস থাকে। এখন দুই ফুসফুসের মাঝখানে যে হৃৎপিণ্ড থাকে, সেটা কি জানো নাকি জানো না? দুই ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ড থাকে, এটা জানার কথা, জানো না? জানো তো। আচ্ছা, হ্যাঁ, হৃৎপিণ্ডটা কি ডান পাশে থাকে না বাম পাশে থাকে? সামান্য বাম পাশে এগিয়ে থাকে। হ্যাঁ, সেটাই তো আমি বলি। যেহেতু বাম পাশের লাংস ছোট হয়। হ্যাঁ, বাম পাশের লাংসটা শুধু ছোট না, ছোট তো বটেই, আবার একটু নিচের দিকে নামানোও থাকে, কারণ হৃৎপিণ্ডটাকে থাকার একটা জায়গা দিতে হবে না। যে কারণে বাম পাশের ফুসফুসটা ডান পাশের ফুসফুসের চেয়ে সাইজেও একটু ছোট এবং নিচের দিকে একটু নামানো থাকে, যাতে করে হৃৎপিণ্ডটাকে থাকার সে জায়গা দিতে পারে। কথাটা কি সমঝে না সমঝে না? সমঝে স্যার। আচ্ছা, আর একটা কথা, যেহেতু বাম ফুসফুসটা একটু নিচে নামানো থাকে, সে কারণে বাম ব্রঙ্কাসটা লম্বায় একটু বড়, কারণ ওই ফুসফুসটা তো নিচে, সেই কারণে এই ব্রঙ্কাসটা লম্বায় একটু কি বলো না কেন? বড়। আর যেটা ডান, সেটা যেহেতু একটু উপরে থাকে, তাই ওই ব্রঙ্কাসটা লম্বায় একটু কি ছোট। সেই তথ্যটাও আমাকে এখন দিতে হবে, কিন্তু দিব কেমন করে দিব? এই যে কতগুলো বই এই লোকেরা লিখছে, কোন বইয়ের মধ্যে তো এই তথ্য আমি দেখি না যে কি বলা যায় দৈর্ঘ্য কত। ব্রঙ্কাসের দৈর্ঘ্যটা তো থাকার কথা ছিল, বাম ব্রঙ্কাসের দৈর্ঘ্য আর ডান ব্রঙ্কাসের দৈর্ঘ্য আমার মনে আছে, কিন্তু অনেকদিন আগে তো, ভুলটুল আবার হয় কিনা। ডানটার দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার আর বামটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, যদি আমি ভুল না করি। আচ্ছা, তাহলে আমরা দরকার পড়লে দেখে নেবো, হ্যাঁ? লাইনে আছো তোমরা? জি স্যার। লাইনে থাকো, একটু থাকো, আমি একটু এটা বের করে নিয়ে আসি। লেংথ অফ ব্রঙ্কাস, এটা দিলে বের হয়ে আসবে। ওই কালকে যে শ্বাসনালীটা কত থেকে কত কশেরুকা পর্যন্ত বিস্তৃত থাকে, ওটা আমরা বের করছিলাম, বুঝছো? বইতে তো পাই নাই। তারপরে ওইখানে ওই তৃতীয় না, ওটা আসলে চতুর্থ বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত থাকে। অনেক কিছু বইতে ভালোভাবে নাই, এই আর কি। তো তারপরে তথ্যগুলো দিতে পারলে নোটটা ভালো হবে। আমি এখন বের করবো কি লেংথ অফ ব্রঙ্কাস, নাকি লেংথ, LENGTH, লেংথ অফ, ওকে, হবে নাকি? ওখানে গেছে কেন? এইখানে আসবে। আমার স্টেশন আছে না? হয় নাই? তোমাদের নিয়ে খুঁজি, তোমাদের সাথে রেখে খুঁজি। স্ক্রিন শেয়ার দিয়ে নিই, দাঁড়াও। শেয়ার, স্ক্রিন শেয়ার, ঠিক আছে। কোথায় যাবো? লেংথ অফ ব্রঙ্কাস না?
এলিয়েন, ওই তথ্যটা দিব তোমাদের কাছে যে বই আছে সেখানে আছে ওই তথ্যটা লেখা, দেখো দেখি। ডান ব্রঙ্কাস আর বাম ব্রঙ্কাস আছে? না স্যার, আজমল স্যারের বইতে নাই। তাহলে আমার কাছেও আরো দুইটা আছে বই, এখানে নাই। মাজেদা আছে সামনে, আরো একটা আছে আশরাফুদ্দিন, এই দুইটার একটা তো নাই, কিন্তু ওই তথ্যটা তো থাকার দরকার। এই তথ্যটা এখনই দিতে হবে আমাকে নোটের মধ্যে। দিচ্ছি, দাঁড়াও। লেংথ অফ ব্রঙ্কাস, বিআরও NCH US, লেংথ অফ ব্রঙ্কাস। দেখি কি লেখছে বেটারা। ইমেজ লাগবে না, অল সিলেক্ট করলাম। আছে কিছু দেখো। The right main bronchus is wider, shorter and more. Its mean length, বাম পাশেরটা হচ্ছে 1.09 সেন্টিমিটার। এই তো দেখছো, তাহলে আমরা এটা লিখতাম তাহলে ঝামেলা লাগতো না। ব্রঙ্কাস, দেখো তথ্যটা কিভাবে পাও। উনি আমার 1.9 সেন্টিমিটার লেখা দেখলাম না, তাহলে আমি দেখে জানতাম একটা হচ্ছে 2.5 সেন্টিমিটার আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার। সেই তথ্য আমি করতে পেলাম। এখানে দেখো 1.9 সেন্টিমিটার লেখা, এরকম লেখা একটা তথ্য দেখছিলে একবার? স্যার ওইটা দেখছিলাম স্যার। স্যার উইকিপিডিয়ার মধ্যে যান স্যার, তাইলে পাবেন। এখান থেকে বের হন স্যার। উইকিপিডিয়ার মধ্যেই তো ঢুকছি। জি স্যার, এই ব্রঙ্কাস লেখা, এই ব্রঙ্কাস উইকিপিডিয়া লেখা, এটার উপর ক্লিক করলে তাইলে পাবেন স্যার। এই যেটা, এই যে আচ্ছা, the authors include that many anatomy textbooks are in describe the length of the right main bronchus as দেখছো ভুল আছে বলতে, এটাও লিখে দিয়েছে। আমি যেটা জানি সেটা যে ভুল, সেটা খালি আমি একলাই জানি না, অনেকেই ভুল জানে। দেখছো এখানে কি লিখছে? The authors conclude that many anatomy textbook, খালি আমি না, অ্যানাটমির অনেক বইতেই লেখা থাকে এরর। ওই আর মানে হচ্ছে এরর, বুঝছো? এরর মানে হচ্ছে ভুল। In describing the length of the right main bronchus as 2 to 5 centimeter, but are correct in describing the left main bronchus as being about 5 centimeter long. এটা ঠিকই তো আছে। ডাইন পাশেরটা হচ্ছে 2 থেকে 5, ওইটা ভুল। দেখি এখানে ঢুকি, এর মধ্যে ঢুকবো না, ওই ঢোকে না দেখি। স্যার ওইটার উপরে বললাম তো। দেখি দেখো কিছু, that 1.8 meter, কই এই যে the mean length of the right bronchus was found to be 1.09 centimeter। কোন জায়গায় আছে আমি জানো? একদম শেষের দিকে ওই যে, এবার আমি the mean length of the right main bronchus was found to be 1.09 centimeter, range from 0 to 2.9 centimeter. The clinical importance of this measurement is discussed. The authors conclude that many anatomy textbooks error in describing the length of the right main bronchus as 2 to 5 centimeter, but are correct in describing the left main bronchus as being about 5 centimeter. বুঝছি আমি। এবার আমি লিখছি, শোনো। তার মানে হচ্ছে বাম পাশেরটা যে 5 সেন্টিমিটার ওটা ঠিক আছে, কিন্তু ডান পাশেরটা তোমার 1.09 সেন্টিমিটার, কখনো এটা 2.9 সেন্টিমিটারও হতে পারে। ওই তো একই কথা। আমি বলতে চাইছিলাম কত, 2.5 সেন্টিমিটার। তাতে এমন আলাদা কিছু না, এখানে তো রেঞ্জ দিয়ে দিয়েছে 1.09 থেকে 2.9 সেন্টিমিটার, তাহলে 2.5 সেন্টিমিটার গড়ে লেখা যায়, অসুবিধা নাই। ওইটা লিখলে হইতো। আর লেফটেরটা 5 ঠিক আছে, তাহলে এটা লিখবো না। এবার বুঝছি আমি। ঘটনা ইস কি? ঘটনা ইস ঘটেটেড। তাই এবার লেখো কি লিখবা? লেখো ব্রঙ্কাস। ব্রঙ্কাস লিখে দিছো? আসো তোমরা? লাইন কেটে গেছে, আসো না নাই? আছো না? আচ্ছা ঠিক আছে। ওই তোমরা শ্বাসনালীর জন্য নাম্বার কত দিছিলা? 6 না 5? 6। তাহলে এবার দাও 7। 7 নম্বরে দিয়ে লেখো ব্রঙ্কাস। শ্বাসনালী দিয়ে 7 নম্বর দিয়ে লেখো ব্রঙ্কাস। শ্বাসনালীর পরেরটা লেখো চতুর্থ বক্ষদেশীয় কশেরুকা অতিক্রমের পর। হ্যাঁ, খালি তো মনে করো সারে খালি ফাটকি দেয়। দেখছা তথ্য কোত্থেকে খুঁজে বাইর করে এনে তারপর লেখা লাগে।
তারপরে আমি যা লিখে দিই যত সোজা করে, বইয়ের মধ্যে কিন্তু এত সোজা লেখা থাকে না, বইয়ের মধ্যে পেঁচাই গোছাই লিখে রাখে, বুঝছো? এই যে আগে যে লেখা দিছি ওগুলো কঠিন, একবার পড়লেই পরে নিজে আবার লেখা যায় না, বানায় বলো। জি স্যার, করা যাবে। হ্যাঁ, নিজে একবার পড়লে ছবির সাথে মিলাবা, ছবিটা একবার আঁকবা, পরীক্ষা লেখা বানায় বানায় মজায় মজায় লিখে চলে আসবে। দেখো, চতুর্থ বক্ষদেশীয় কশেরুকা অতিক্রমের পর শ্বাসনালী যখন দুইটি শাখায় বিভক্ত হয়ে ফুসফুস পর্যন্ত পৌঁছায়, চতুর্থ বক্ষদেশীয় কশেরুকা অতিক্রমের পর শ্বাসনালী যখন দুইটি শাখায় বিভক্ত হয়ে ফুসফুস পর্যন্ত পৌঁছায়, তখন এই শাখা দুটিকে একত্রে ব্রঙ্কাই এবং একটিকে ব্রঙ্কাস বলে। চতুর্থ বক্ষদেশীয় কশেরুকা অতিক্রমের পর, চতুর্থ পর্যন্ত আসবে, শ্বাসনালীটাই আসবে, তারপরে ওইটা অতিক্রমের পর দুই ভাগ হবে। চতুর্থ বক্ষদেশীয় কশেরুকা অতিক্রমের পর শ্বাসনালী যখন দুই ভাগে বিভক্ত হয়ে ফুসফুস পর্যন্ত পৌঁছায়, তখন এই শাখা দুটিকে একত্রে ব্রঙ্কাই এবং একটি শাখাকে ব্রঙ্কাস বলে। লেখছো? জি স্যার। সাথেই লেখো, সবাই লিখছো? তখন এই শাখা দুটিকে একত্রে ব্রঙ্কাই, তখন এই শাখা দুটিকে একত্রে ব্রঙ্কাই, BRONCHI, ব্রঙ্কাই, এবং একটি শাখাকে ব্রঙ্কাস বলে। ব্রঙ্কাই বহুবচন, ব্রঙ্কাস একবচন। তখন এই শাখা দুটিকে একত্রে ব্রঙ্কাই এবং একটি শাখাকে ব্রঙ্কাস বলে। চতুর্থ বক্ষদেশীয় কশেরুকা অতিক্রমের পর শ্বাসনালী যখন দুইটি শাখায় বিভক্ত হয়ে ফুসফুস পর্যন্ত পৌঁছায়, তখন এই দুটি শাখাকে একত্রে ব্রঙ্কাই এবং একটি শাখাকে ব্রঙ্কাস বলে। লিখছো কিনা বলো? জি স্যার। ঠিক আছে, এবার সাথে লেখো, হৃৎপিণ্ডের অবস্থানের কারণে, হৃৎপিণ্ডের অবস্থানের কারণে ডান ফুসফুসের তুলনায় বাম ফুসফুস সামান্য নিচে অবস্থান করে, তাই আবার একটু বলবেন? হ্যাঁ, হৃৎপিণ্ডের অবস্থানের কারণে ডান ফুসফুসের তুলনায় বাম ফুসফুস সামান্য নিচে অবস্থান করে, তাই ডান ব্রঙ্কাসের দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার, বড় দৈর্ঘ্য লেখো বা প্রায় লিখলে ভালো হবে। তাই ডান ব্রঙ্কাসের দৈর্ঘ্য প্রায় 2.5 সেন্টিমিটার এবং বাম ব্রঙ্কাসের দৈর্ঘ্য 5.0 সেন্টিমিটার। হৃৎপিণ্ডের অবস্থানের কারণে ডান ফুসফুসের তুলনায় বাম ফুসফুস সামান্য নিচে অবস্থান করে, তাই ডান ব্রঙ্কাসের দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার, প্রায় 2.5 সেন্টিমিটার প্রায়, এবং বাম ব্রঙ্কাসের দৈর্ঘ্য 5.0 সেন্টিমিটার প্রায়। দাঁড়ি লেখছো? জি স্যার। জি স্যার। স্যার একবার করবেন? আবার বলবো না মানে? কতবার বলবো? তুমি যতবার বলবো আমি ততবারই বলবো। লেখো, হৃৎপিণ্ডের অবস্থানের কারণে ডান ফুসফুসের তুলনায় বাম ফুসফুস সামান্য নিচে অবস্থান করে। যেহেতু বাম ফুসফুসটা নিচে থাকে, তাই এই নলটা লম্বা লাগবে বেশি, কারণ ওই নলটা তো ফুসফুস পর্যন্ত যে পৌঁছাতে হবে। এই কারণে যেহেতু ডান ফুসফুসটা থাকে উপরে, বাম থাকে নিচে, আমি বলছি এরকম, হৃৎপিণ্ডের অবস্থানের কারণে ডান ফুসফুসের তুলনায় বাম ফুসফুস সামান্য নিচে অবস্থান করে, তাই ডান ব্রঙ্কাসের দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার প্রায় এবং বাম ব্রঙ্কাসের দৈর্ঘ্য 5.0 সেন্টিমিটার প্রায়। লিখেছ? জি স্যার। দাঁড়ি এ মেসেজ দিল এত বড় একটা তৌহিদ,
স্যারের কথা কি স্যার বাংলাদেশে কথা একটা হচ্ছে স্যার ওয়াইফাই তো প্রথম চালাইছিলাম স্যার, ওইখানে কথা আটকে গেছে, ওইটা চেঞ্জ করে আবার নেট দিছি, ওইটাও আটকে পড়ে। এখন আমার সমস্যা নাকি সেটা বলবো না। যে দেশে তেলের দাম আর ঘিয়ের দাম সমান, সেই দেশে এই অবস্থা তো হবেই। তেলের দাম আর ঘিয়ের দাম সমান এই বাংলাদেশে। স্যার বলছি কিন্তু স্যার আসলে আমার সমস্যা কিন্তু সেই জন্য আর কি বুঝছো বুঝছো কেমনে, বুঝলা কেমনে? তুমি আমি গল্পটা বললাম না, এর মধ্যে তুমি বুঝে গেলা? তেলের দাম আর ঘিয়ের দাম সমানের গল্পটা জানো? শুনছিলাম ছোটবেলা একবার আব্বু বলছিল। আমি জানি না স্যার। হ্যাঁ শোনো, সেটা হয়েছে এক দেশে খালি রাজা হয়েছে অত্যাচারী, বুঝছো? এখন এক নাপিত আর এক কৃষক, এরা বলে যে ধুর এই দেশে থাকবোই না, এই দেশে রাজা এত অত্যাচারী, তো চল অন্য রাজ্যে চলে যাই। তো দুজনে যাওয়া শুরু করছে। এখন কৃষক তো বোকা শোকা, আর নাপিতের মাথায় তো অনেক বুদ্ধি, কিন্তু দুজন খুব বন্ধু ছোটবেলা। তো গেছে অন্য রাজ্যে। কারণ সেই যে রাজ্যের বাজারে গিয়ে যে দেখে তেলের দাম যা, ঘিয়ের দামও তাই। মনে করো তেলের কেজি 200 টাকা, ঘিয়ের কেজিও 200 টাকা। এখন কৃষক বলে কি, এই পাইছি, এই দেশেই থাকতে হবে। জীবনে কোনোদিন ঘি খাইতে পারি না, তেল তাই খাইতে পারি না, আর এই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম সমান, ঠিক আছে তেল খাবোই না, খালি ঘি খাবো। তো বলে এই দেশেই থাকবে। আর নাপিত বলে না রে, এই দেশে থাকার দরকার নেই। তেলের দাম আর ঘিয়ের দাম যদি সমান হয়, তাহলে এই দেশে অনেক জায়গায় গন্ডগোল আছে, এই দেশে থাকলে কিন্তু পরে বিপদে পড়বো। কারণ নাপিতের মাথায় অনেক বুদ্ধি। তাই না, আমি এই দেশেই থাকবো। আচ্ছা ঠিক আছে থাক, তুই যখন থাকবি আমিও থাকবো। এখন ওই কৃষকটা করছে কি জানো, খালি ঘি খাইছে ইচ্ছা মতো, খাইতে খাইতে তো মোটা হইছে কায়দা মতো। আর নাপিতে তো ওরকম হিসাব নিকাশ করে সবকিছু খাওয়া দাওয়া, যেহেতু বুদ্ধিমান, কারণ বেশি খাইলে তো মরে লাগবে তাড়াতাড়ি, ও খায় না বেশি। তারপর এরকম করতে করতে ঘুরতে ঘুরতে একদিন গেছে রাজার রাজ দরবারে। এখন রাজ দরবারে যে এক লোক আর কি দেখে যে এরকম ধরছে, কি আরে এখান থেকে আমিও ভুলে গেছি, ধরে নিয়ে করবে, ফাঁসি দিবে আর কি, বুঝছো? এখন ফাঁসি দিবে, পরে ও আসলে নিরাপরাধ, তো খুব কান্নাকাটি শুরু করছে, শুলে চড়াবে আর কি। এখন ও খুব কান্নাকাটি শুরু করছে, কারণ কান্নাকাটি শুরু করছে। পরে বলে যে তাহলে ঠিক আছে, ওরে মাফ করে দে, দেখ শুলে যেহেতু চড়াবো, একটু ভালো মোটা তাজা দেখে একটা ধরলে ভালো হয়, কথা বুঝতে পারছো? তা এখন ঘুরতে ঘুরতে তাকায় দেখে ওই রাজদরবার ওই কৃষক যেটা, ওরা তো আর জানে না যে ওইটা কৃষক, ওইটা দেখে সবচেয়ে মোটা। এখন ওইটারে টাকা কাছে এই পাইছি, ওরা বাদ দে, এটারে ধর। এখন কৃষক ওরে কি ব্যাপার, আমি তো কিছু জানি না শুনি না, আসছি দেখতে, কারণ আমার ধরে শুলে চড়াবে, এটা কেমন কথা? নাপিত কেন তোরে বলছি না আগে, যে দেশে তেলের দাম আর ঘিয়ের দাম সমান, সে দেশে কিন্তু অনেক জায়গায় গলদ আছে। তুই মর, তোরে তাকেই বলছিলাম এই দেশে থাকার দরকার। এখন মর কথা বলার আগে এখন ওরা তো আসতেছে, ওরা ধরে নিবে শুলে চড়ানো। এখন ওই কৃষক বলছে যে নাপিত বলছে যে তোরে তো ধরে নিবি, আমি তো ঠেকাইতে পারবো না, তুই একটা কাজ করবি কি, যখন তুই ধরে নেওয়া শুরু করবে তখন তুই করে হাসি দিবি। বলে তারপর, বলে তারপরে যদি বলে যে হাসছো কেন, তুই আমারে দেখা দিবি, বলে আমি তো জানি না, ও জানে। তো ঠিক আছে, ওরা যখন ধরে নিতে আসছে, ও দিয়েছে হোক হাইসা। এখন হাইসা দিয়েছে, পর রাজা বলে কি ব্যাপার, ওরে নেবো শুলে চড়াইতে, আর ও কান্না না করে হাসতেছে, ঘটনা কি? এখন বলে এই তুই হাসিস কেন, তোরা দেখি শুলে চড়াইতে নিতেছিস, তুই জানিস? বলে হ্যাঁ জানি তো। বলে তুই হাসিস কেন? বলে আমি তো জানি না, আমি কেন হাসি, আমার ওই বন্ধু আছে ওই পাশে বসা, ওনার কাছে জিজ্ঞেস করেন, উনি সব জানে। এখন ওই নাপিতটা মিষ্টি মিষ্টি হাসান, জিজ্ঞেস করে কিরে ওরে নিতেছে শুলে চড়াইতে, তোর হয় কি? বলে বন্ধু তুই হাসিস কেন? ও তো হাসে, তুই হাসিস। বলে মহারাজ গল্পের সময় যদি নেট এরকম করে তাহলে হয়? গল্পের সময় নেট এরকম করলে হবে? এখন ওই নাপিত বলে মহারাজ আমি তো আসলে একজন জ্যোতিষী, তা আমি এইমাত্র সমস্ত গণনা করে দেখলাম, আজকে এই মহেন্দ্র ক্ষণে এখন যাকে শুলে চড়ানো হবে সে বিনা হিসাবে স্বর্গে চলে যাবে। এই খবরটা ও জানে, আমিও জানি, এই জন্য ও খুশিতে হাসতেছে, আমিও হাসতেছি। এখন এই রাজা চিন্তা করে, আরে আজকে এই মহেন্দ্রক্ষণে যদি শুলে উঠলেই স্বর্গে যাওয়া যায়, তাহলে তো এটা একটা বিরাট সুযোগ, এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। এখন ওই রাজা চিন্তা ভাবনা করে দেখতেছে যে কি ব্যাপার, কারে শুলে চড়ানো যায়, ওরে তো দরকার নাই। এখন চিন্তা করে দেখো, মা আছে বাসায়, বলে যে ওরে ছেড়ে দে, তাহলে আমার মায়ের ধরে নিয়ে আয়। হ্যাঁ, এত বিনা হিসেবে স্বর্গে যাওয়ার সুযোগ কি হাতছাড়া করা যায়? মায়ের যায় ধরে নিয়ে আসছে। এখন বলে যে কি তুই আমারে ধরে কই নিয়ে যাস? মা কান্না করো না, তোমার শুলে চড়াবো। বলিস কি, তোরে কোলে পিঠে করে বড় করলাম, তুই এখন শুলে চড়াবি? তাহলে আরে তুমি জানো না, এখন শুলে চললে তুমি স্বর্গে যাইতে পারবা বিনা হিসাবে। তখন মা বলে তাই? তুই তো ছোটবেলা থেকেই ভালো কাজ একটাও করিস নি, তো তুই একটা কাজ কর, আমি তো মোটামুটি জীবনে ভালো কাজ অনেক করছি, আমার মনে হয় আমি এমনি স্বর্গে যাব, তুই শুলে ওঠ। এই সুযোগ তুই হাতছাড়া করিস না, তাহলে তোর তো নরক ছাড়া উপায় নাই। তুই যদি স্বর্গে যেতে চাস তাহলে
তাহলে আবার তাই তো, আমার মাথায় তো বুদ্ধি ছিল না। শিগগিরই সবারে বাদ দেয়, আমারে শুলে চলা। কি বলে হচ্ছে না বলে নাই? সবাই হাসি হাসতে রাজি আমার হয়। তো একটু বেশি বুদ্ধি। এই তো, এখন এটা দ্বারা কি বুঝাইছি বুঝানি। যে দেশে ডাক্তারের চেয়ে ওই বলা যায় ম্যাজিস্ট্রেটের দাম বেশি, ইঞ্জিনিয়ারের চেয়ে ম্যাজিস্ট্রেটের বা পুলিশের সুযোগ সুবিধা বেশি, শিক্ষিত মানুষের চেয়ে কম শিক্ষিত মানুষের টাকা পয়সা বেশি, সেই দেশে এই অবস্থাই হবে। নেট থাকবে না, সেট থাকবে না, এই থাকবে না, ওই থাকবে না, কত কিছু মাত্র তো শুরু হয়েছে, দেখো না কি হয়। এই ক্লাসে আসো কানিস, জি স্যার। নিয়ে আবার ওই তোমার আব্বুর কাছে কয়ে দিও না, তাহলে কিন্তু তার আবার গায়ে লাগবে। বাস্তবতাটা যেটা সত্য কথা সেটা বললাম। তোমার আব্বু কি চায় যে তুমি পুলিশ অফিসার হও না তুমি ডাক্তার হও, কোনটা চায় কও? হইলে লাভ কি? তোমার আব্বু তো চাকরি যেদিন লইছে তার পরের দিন গাড়ি পাইছে, তোমার তো গাড়ি দেবে না চাকরি শেষ হয়ে যাওয়ার আগেও, তোমার ডাক্তার বানাইছে কেন? কিন্তু ভুল চায়, ভুল চায়, ভুল চায়। বলবো যে আমার পুলিশ বানাও, কেন? আমি দেখো না তুমি দেখি চাকরি নিয়ে গাড়ি পাইছো, আমার ডাক্তার বানাও, আমার পোস্টিং দেবে বরগুনার তালতলি, বরগুনা জেলা শহরে উঠতে উঠতে আমার চাকরির অর্ধেক পার হয়ে যাবে, তারপরেও আমি ইয়ে পাবো না। সিভিল সার্জন হইতে হইতে আমার চাকরি প্রায় শেষ। আমি ঢাকা মেডিকেলে পড়ি আর যেখানেই পড়ি, সিভিল সার্জন হইতে হইতে আমার চাকরি শেষ, তারপর আমি গাড়ি পাবো। তা তুমি আমার ডাক্তার বানাইতে চাও কেন? এটা তো ভুল। কি বলছি কথা বুঝছো না বোধ নাই? এই হচ্ছে দেশ। এই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম সমান, কথা বুঝতে পারছো? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার কোনো কি বলা যায় মানে তার যে সুযোগ সুবিধা কত অপ্রতুল, আমরা তো চোখের সামনে দেখে আসছি। সায়েন্টিফিক অফিসার অ্যাটমিক এনার্জি, তারপর হচ্ছে কি বলা যায় কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারপর বিসিএসআইআর যেখানে বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ দেয়, 4টা ফার্স্ট ক্লাস ছাড়া অ্যাপ্লাই করা যায় না। তাদের যে কি করুণ পরিণতি দেখে আসছি, আর দুঃখ। 8 বছর 10 বছরও প্রমোশন পায় না, কথা বুঝতে পারছো? সিনিয়র সায়েন্টিফিক অফিসার হইতে 12 বছর লেগে গেছে। এই হচ্ছে দেশ। অথচ চাকরি যখন বিজ্ঞপ্তি দেয় তখন 4টা ফার্স্ট ক্লাস ছাড়া ওসব জায়গায় অ্যাপ্লাই করা যায়। তাহলে তেলের দাম আর ঘিয়ের দাম কি এদেশে সমান না আলাদা? আমার তো মনে হয় ঘিয়ের চেয়েও তেলের দাম সমান, বেশি। স্যার। হ্যাঁ, স্যার। তেলের চেয়ে ঘিয়ের দাম কম এই দেশে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দেশ। আর তার যেটা গায়ে লাগবে, তোর যদি একদিনই কেউ আত্মীয় স্বজন থাকে তাহলে তার গায়ে লাগবে। কানিজে যেমন বাবা পুলিশের এডিশনাল এসপি, হয়তো এটা বাবার কাছে বললে বাবা তো তেলে বেগুনে জ্বলে উঠবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা সত্য কথা। আমি 5ম গ্রেডের কর্মকর্তা, বুঝতে পারছো? পুলিশ সুপার আর আমি একই গ্রেডের কর্মকর্তা। পুলিশ সুপারের শান শওকত আর আমার শান শওকত কি? আমি তো রিক্সায় উঠলেও পিছন দিয়ে মোটরসাইকেল এসে ধাক্কা দিয়ে আমার রিক্সায় দিয়ে ফেলাই দেয়। আমার তো সাইকেলও নাই। এই হচ্ছে দেশ। সব জায়গায় গলদ, সব জায়গায় গলদ, সব জায়গায় গলদ। যার হাতে লাঠি আছে অথবা যার কি বলা যায় কলমের ধার আছে, যে মানুষকে ধরে জেলে ঢুকাই দিতে পারে অথবা পাশের উপরে দুটো বাড়ি দিতে পারে, তার হাতে সব ক্ষমতা, তারে সবাই সম্মান করে, সমীহ করে। তুমি স্যার, সব ভুল নাই স্যার, দেশটাই ভুলের ভিতরে আছে। ম্যাক্সিমাম জায়গায় এই ঝামেলা, বুঝতে পারছো? দেশটাই ভুলের ভিতর স্যার। দেশের সবচেয়ে মেরিটোরিয়াস হচ্ছে যারা বোর্ডে পড়ে, যারা মেডিকেলে পড়ে। সবচেয়ে বেশি মেধাবীরা হচ্ছে বুয়েটে পড়ে যারা, মেডিকেলে পড়ে যারা। কিন্তু তাদের দেখো বুয়েট থেকে পাশ করার পরে তাদের যে অবস্থা আমি দেখে আসছি, তো বুঝতে পারছো? বিভিন্ন আর্কিটেক্ট ফার্মে, ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করে, 20,000 25,000 টাকা বেতন। আর ওই ফার্মের মালিক থেকে মধ্যবিত্ত, মধ্যশিক্ষিত, তারে সার্সার করা লাগে সারাক্ষণ, অথচ ছেলেটা বুয়েট থেকে পাশ করা। এই দুঃখ চোখের সামনে দেখে সহ্য করা যায় না। এখন কি হলো, আজকের এই রেকর্ড দিলে তো আমার চাকরি কালকে নাই, বুঝতে পারছো? মাঝে মধ্যে কিছু কথা আবেগে শেয়ার করি তোমাদের সাথে। এই দুঃখ মানে বলার কোনো জায়গা পাই না। তবে একসময় এই জিনিস থাকবে না, একসময় মানুষ সচেতন হবে, একসময় মানুষের সাম্য অধিকার সবই প্রতিষ্ঠিত হবে, দেশে সব মানুষ যখন শিক্ষিত হবে, সচেতন হবে, তখন আর এই অবস্থাটা থাকবে না। ব্রঙ্কাস লেখো এটা। স্যার, শেষ লাইনটা লিখছেন বাম ব্রঙ্কাসের দৈর্ঘ্য 5.0 সেন্টিমিটার প্রায়। হ্যাঁ, ডান ব্রঙ্কাসের দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার, আর বাম ব্রঙ্কাসের দৈর্ঘ্য কি 5.0 সেন্টিমিটার। দেখছো? জি দেখো, স্যার। উভয় ব্রঙ্কাসের ব্যাস প্রায় 1.0 সেন্টিমিটার। উভয় ব্রঙ্কাসের ব্যাস প্রায় 1.0 সেন্টিমিটার।
উভয় ব্রঙ্কাসের ব্যাস প্রায় 1.0 সেন্টিমিটার। লিখছো? জি স্যার। আজকে এই যে তোমরা সায়েন্সে পড়ো, কত কষ্ট করে পড়ো না বলো? কতগুলো সাবজেক্ট পড়ার লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপর ইংরেজি, বাংলা। কত কষ্ট, সায়েন্সের একটা সাবজেক্ট পড়তে যে কত মেধা লাগে, কত কষ্ট করা লাগে। সেই তুলনায় আর্টসের কিন্তু পরিশ্রম অনেক কম, ওদের খালি একটু ইংরেজিটা সমস্যা, আর তো তেমন নাই কঠিন কিছু। অথচ দেখো পাশ করে বেরোয় তোমার যে ফিল্ড, তার চেয়ে ওদের ফিল্ড অনেক বেশি। তুমি যদি ডাটা নাও, বাংলাদেশের বিশেষ করে অ্যাডমিন বা পুলিশ ক্যাডারে যত চাকরিজীবী আছে, এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড। 60% হবে আর্টস ব্যাকগ্রাউন্ড, তারও বেশি 70% হবে আর্টস। সায়েন্সের স্টুডেন্ট ওসব জায়গায় কোয়ালিফাই করে না, চান্স পায় না। কেন পায় না? এগুলো পড়তে পড়তে ওদের মাথা যায় এমন ভাবে ভোতা হইয়া, তখন আর ওই কোন দেশের রাজধানী কোথায় ওটা আর মনে রাখতে পারে না। অন্যান্য দিকে ভার্সাটাইল যে একটা জ্ঞান, ভার্সাটাইল জ্ঞান তো সে অর্জন করতে পারে না, কারণ ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পড়তে তার মাথা শেষ। কথা বুঝতে পারছো? হ্যাঁ। 1.0 সেন্টিমিটারটা আবার একটু বলবেন? কোনটা 1.0 সেন্টিমিটার? ব্যাস ব্যাস উভয় ব্রঙ্কাসের ব্যাস প্রায় 1.0 সেন্টিমিটার। উভয় ব্রঙ্কাসের ব্যাস প্রায় 1.0 সেন্টিমিটার। উভয় ব্রঙ্কাসের ব্যাস প্রায় কত? 1.0 সেন্টিমিটার। লিখছো? জি স্যার। ঠিক আছে, এসব কথা কারো বলবা না, তোমাদেরকে আমি আমার সন্তান সমূহ মনে করি, সেই জন্য অনেক আবেগে অনেক কথা তোমাদের কাছে বলে ফেলি, বুঝতে পারছো? এসব কথাবার্তা কারো কাছে, বাবা মা ভাই বোনের কাছে বলবা না। মনে থাকবে? কথা মনে থাকবে তো? লেখো, ডান ব্রঙ্কাস 6 থেকে 8টি, ডান ব্রঙ্কাস 6 থেকে 8টি এবং বাম ব্রঙ্কাস 9 থেকে 12টি তরুণাস্থি নির্মিত বলয় দিয়ে তৈরি। তরুণাস্থির নির্মিত বলয় দিয়ে তৈরি বা টিনি দিয়ে তৈরি করতে পারো। ডান ব্রঙ্কাস 6 থেকে 8টি এবং বাম ব্রঙ্কাস 9 থেকে 12টি টিনিডিয়া দিয়ে তৈরি। ডান ব্রঙ্কাস 6 থেকে 8টি এবং বাম ব্রঙ্কাস 9 থেকে 12টি টিনিডিয়া দিয়ে তৈরি। এই যে পড়াইতে 15 তারিখ যদি অফলাইনে যাই, সবসময় একটা টেনশন কাজ করবে, এই বোধহয় আইসা কেউ অপমান করলো, এই বোধহয় একটা মানিজ্জত গেল। কি টেনশনে আছি কও দেখি? আমার তো পড়াইতে বাড়ছে করোনা, হ্যাঁ মানে আবার আমরা তো লস পারছি। খুলবে না তো, এই যে 13 তারিখ বলছে খুলতে পারবে না, খুলবে না, জি স্যার। খুলতে পারবে না। আসলে খুলবে কিনা আমার তো সন্দেহ আছে এবছর, মানে আমার না, না, কলেজ খুলবে পাবে না। কিনা। আর আমি যদি 15 তারিখে অফলাইনে যাই আর আমার যদি আইসা ধরে নিয়ে যায়, তাহলে কি মানিজ্জত থাকবে আমার? কও কি করবো কও? অথচ এইভাবে পড়ায় কি কোনো মজা পাওয়া যায় বলো? সাথে যে মোবাইলের সামনে বসে থাকতে বিরক্ত লাগে, আর ক্লাস বিরক্ত লাগে, মাথা ধরে যায়, ভালো বোঝা যায় না, কনভারসেশন করা যায় না। এটা তো ওয়ান ওয়ে পড়া, টু ওয়ে পড়া ছাড়া তো হয় না। আচ্ছা, ডান ব্রঙ্কাস 6 থেকে 8টি এবং বাম ব্রঙ্কাস 9 থেকে 12টি টিনিডিয়া দিয়ে তৈরি। লিখছো? হ্যাঁ স্যার লিখছি। জি স্যার। লেখো, শ্বাসনালীর ন্যায় ব্রঙ্কাসের অভ্যন্তরেও, শ্বাসনালীর ন্যায় ব্রঙ্কাসের অভ্যন্তরেও অসংখ্য সিলিয়া থাকে। অসংখ্য সিলিয়া থাকে। শ্বাসনালীর ন্যায় ব্রঙ্কাসের অভ্যন্তরেও অসংখ্য সিলিয়া থাকে। লিখতে পারছো? জি স্যার। শ্বাসনালীর ন্যায় ব্রঙ্কাসের অভ্যন্তরেও অসংখ্য সিলিয়া থাকে। দাঁড়ি সাথে লেখো, শ্বাসনালী এবং ফুসফুসের মধ্যে বায়ু বিনিময় করাই ব্রঙ্কাসের কাজ। শ্বাসনালী এবং ফুসফুসের মধ্যে বায়ু বিনিময় করাই ব্রঙ্কাসের কাজ। শ্বাসনালী এবং ফুসফুসের মধ্যে বায়ু বিনিময় করাই ব্রঙ্কাসের কাজ। শ্বাসনালী এবং ফুসফুসের মধ্যে বায়ু বিনিময় করাই ব্রঙ্কাসের কাজ। শ্বাসনালী এবং ব্রঙ্কাসের মধ্যে বায়ু বিনিময় করাই ফুসফুসের কাজ। লিখছো? শ্বাসনালী এবং ব্রঙ্কাসের মধ্যে বায়ু বিনিময় করা ফুসফুসের কাজ। শ্বাসনালী এবং ফুসফুসের মাঝে এর হবে না স্যার? আপনি বলছেন তো ব্রঙ্কাসের মাঝে। এই তো শ্বাসনালী, এই হচ্ছে তোমার শ্বাসনালী আর এই হচ্ছে ফুসফুস। এই দুইটার মধ্যে কানেকশন মেইনটেইন করে, সে বায়ু এক্সচেঞ্জ করে। শ্বাসনালী এবং ফুসফুসের মধ্যে
বায়ু আদান প্রদান করা বা বিনিময় করা ব্রঙ্কাসের কাজ। ভুল হয়েছে কোনটা? ঠিকই তো আছে। স্যার আপনি বলছিলেন স্যার শ্বাসনালী ও ব্রঙ্কাসের মধ্যে বায়ু বিনিময় করা ফুসফুস। ওইটা ভুল আছে, শ্বাসনালী ও ফুসফুসের মধ্যে হবে, ওইটা তাহলে ভুল হয়েছে। শ্বাসনালী ও ফুসফুসের মধ্যে বায়ু বিনিময় করা ব্রঙ্কাসের কাজ। শ্বাসনালী ও, হ্যাঁ এবার ঠিক আছে, শ্বাসনালী ও ফুসফুসের মধ্যে বায়ু বিনিময় করা ব্রঙ্কাসের কাজ। লিখতে পারছো? জি স্যার। ভালো করছো। এবার আমরা চলে যাবো কোথায়? ব্রঙ্কিওল। কয় নাম্বার হবে? ব্রঙ্কাস ছিল 7, ব্রঙ্কিওল হবে কত? 8। ব্রঙ্কিওল, BRONCHEOL, ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল নাম্বার 8 লেখো, ব্রঙ্কিওল। আমরা শ্বসনতন্ত্রের বর্ণনা এখনই শেষ হয়ে যাবে। এবার লেখো, ব্রঙ্কাস যখন ফুসফুসের অভ্যন্তরে প্রবেশ করে, এই ধরো ব্রঙ্কাস সে ফুসফুসের মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে সে কি হয়? অসংখ্য সরু সরু শাখা প্রশাখায় বিভক্ত হয়, তাই না? সেটা এখন বলবো। ব্রঙ্কাস যখন ফুসফুসের অভ্যন্তরে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয় তখন তাদেরকে ব্রঙ্কিওল বলে। ব্রঙ্কাস যখন ফুসফুসের অভ্যন্তরে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয় তখন তাদেরকে ব্রঙ্কিওল বলে। ব্রঙ্কাস যখন অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে, ব্রঙ্কাস যখন ফুসফুসের অভ্যন্তরে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয় তখন তাদেরকে ব্রঙ্কিওল বলে। ব্রঙ্কাস যখন ফুসফুসের অভ্যন্তরে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয় তখন তাদেরকে কি বলে? ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল বলে। তাই সাথে লেখো, ব্রঙ্কাস থেকে প্রথম যে শাখা উৎপন্ন হয় তাকে প্রাইমারি। ব্রঙ্কাস থেকে প্রথম যে শাখা উৎপন্ন হয় তাকে প্রাইমারি এবং পরবর্তীতে উৎপন্ন শাখা প্রশাখাগুলিকে সেকেন্ডারি, টারশিয়ারি ইত্যাদি নামে অভিহিত করা হয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, এই ধরো ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে প্রথম যে শাখাটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো প্রাইমারি ব্রঙ্কিওল। তারপরে যখন ওখান থেকে আবার ফার্দার শাখা তৈরি হবে তখন আমরা তাকে বলবো সেকেন্ডারি ব্রঙ্কিওল। সেকেন্ডারি থেকে যখন আবার শাখা তৈরি হবে আমরা তাকে কি বলবো? টারশিয়ারি ব্রঙ্কিওল। ব্যাপারটা হচ্ছে এরকম। এটা তো ধরো ব্রঙ্কাস, তাহলে এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এগুলোকে আমরা বলতে পারি টারশিয়ারি। তারপর আরো পেছনে গেলে কোয়াটারনারি, সেন্টেনারি, এরকম অনেক কিছু বলা স্যার যায়। এই সেন্টেন্সটা আরেকবার বলবেন স্যার? অবশ্যই বলবো। ব্রঙ্কাস থেকে প্রথম যে শাখা উৎপন্ন হয় তাকে প্রাইমারি এবং পরবর্তীতে উৎপন্ন শাখা প্রশাখা সমূহকে সেকেন্ডারি, টারশিয়ারি ইত্যাদি ব্রঙ্কিওল নামে চিহ্নিত করা হয়। প্রথম যে ব্রঙ্কাস থেকে প্রথম যে শাখা উৎপন্ন হয় তাকে প্রাইমারি এবং পরবর্তীতে উৎপন্ন শাখা প্রশাখাগুলিকে সেকেন্ডারি, টারশিয়ারি। টারশিয়ারি বানানটা বলবেন? এই যে লিখে দিচ্ছি, TERTIARY, টারশিয়ারি। TERTIARY, টারশিয়ারি। ব্রঙ্কাস থেকে প্রথম যে শাখা উৎপন্ন হয় তাকে প্রাইমারি এবং পরবর্তীতে উৎপন্ন শাখা প্রশাখা সমূহকে সেকেন্ডারি, টারশিয়ারি ইত্যাদি ব্রঙ্কিওল নামে চিহ্নিত করা হয়। ব্রঙ্কাস থেকে প্রথম যে শাখা উৎপন্ন হয় তাকে প্রাইমারি এবং পরবর্তীতে যে শাখা প্রশাখা উৎপন্ন হয় তাদেরকে সেকেন্ডারি, টারশিয়ারি ইত্যাদি নামে চিহ্নিত করা হয়। ব্রঙ্কাস থেকে প্রথম যে শাখা উৎপন্ন হয় তাকে প্রাইমারি এবং পরবর্তীতে যে শাখা উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি, টারশিয়ারি ইত্যাদি ব্রঙ্কিওল নামে চিহ্নিত করা হয়। লিখতে পারছো কিনা দেখো? ঠিক আছে। এরপর তাহলে আমরা ব্রঙ্কিওলের একটু কথা লেখো। লেখো, ব্রঙ্কিওল শুধুমাত্র, লাইনে থাকো, লেখো, ব্রঙ্কিওল শুধুমাত্র পাতলা তরুণাস্থি নির্মিত আবরণ
তৈরি। স্যার একটু প্রথমে তার একবার বলবেন স্যার, আমার একটু কল আসছিল এর জন্য। একেবারে প্রথম থেকে তো বলা যাবে না, সেটা কোন জায়গা থেকে হারাইছে আমি তো জানি না। ব্রঙ্কিওল শুধুমাত্র স্যার, ব্রঙ্কিওল শুধুমাত্র এই ও, ব্রঙ্কিওল শুধুমাত্র অতিশয় পাতলা তরুণাস্থি নির্মিত আবরণ দিয়ে তৈরি এবং এখানে কোনো তরুণাস্থি নির্মিত বলয় থাকে না, রিং থাকে না, কিন্তু পাতলা একটা তরুণাস্থি লেয়ার থাকে মাত্র। ব্রঙ্কিওল শুধুমাত্র অতিশয় পাতলা তরুণাস্থি নির্মিত আবরণ দিয়ে তৈরি এবং এখানে কোনো তরুণাস্থি নির্মিত বলয় বা রিং থাকে না, টিনিডিয়া থাকে না। সোজা কথা, তরুণাস্থি দিয়ে তৈরি যে সি আকৃতির রিং বা বলয় ওই জিনিসটা থাকে না। ব্রঙ্কিওল শুধুমাত্র অতিশয় পাতলা তরুণাস্থি নির্মিত আবরণ দিয়ে তৈরি এবং এখানে কোনো তরুণাস্থি নির্মিত রিং বা বলয় থাকে না। লিখতে পারছো? জি স্যার লিখেছি। আচ্ছা, দাঁড়ি সাথে লেখো সাথে না, নিচে আলাদা লাইন করে লেখো। নিচে একটা আলাদা লাইন করে লেখো। কোনটা লিখতেছি? ব্রঙ্কিওল না? একটা কি যেন তথ্য হঠাৎ মনে আসলো, এখন আবার গেলাম ভুলে। ও আচ্ছা, ওই যে অ্যাট্রিয়ামের কথা বলতে হবে। লেখো, একাধিক ব্রঙ্কিওল যে স্থান থেকে উৎপন্ন হয়, একাধিক ব্রঙ্কিওল যে স্থান থেকে উৎপন্ন হয় সেই প্রশস্ত স্থানকে অ্যাট্রিয়াম বলে। ATRIUM। একাধিক ব্রঙ্কিওল যে স্থান থেকে উৎপন্ন হয় সেই প্রশস্ত স্থানকে, একাধিক ব্রঙ্কিওল যেখান থেকে উৎপন্ন হয় সেই প্রশস্ত স্থানকে অ্যাট্রিয়াম বলে। ধরো একাধিক ব্রঙ্কিওল, মোহনার মতো একটা চ্যাপ্টা জায়গা, ওই জায়গাটাকে বলে অ্যাট্রিয়াম। একাধিক ব্রঙ্কিওল যে স্থান থেকে উৎপন্ন হয় সেই প্রশস্ত স্থানকে অ্যাট্রিয়াম বলে। লেখা হয়েছে? জি স্যার। এবার লেখো, নিচে একটা আলাদা লাইন করে লেখো। দেখো, খেয়াল করো, এই যে শ্বাস নালী, তারপরে দুই ভাগে বিভক্ত হলে আমরা বলবো ব্রঙ্কাস। ব্রঙ্কাস থেকে আবার পরবর্তীতে যে শাখাগুলো তৈরি হয় ফুসফুসের মধ্যে গিয়ে, আমরা তাদেরকে বলছি ব্রঙ্কিওল। প্রাইমারি ব্রঙ্কিওল, সেকেন্ডারি ব্রঙ্কিওল, টারশিয়ারি ব্রঙ্কিওল, কোয়াটারনারি ব্রঙ্কিওল, এরকম যে আছে। এই সমস্ত, এই শ্বাসনালী, এই ব্রঙ্কাস, এই ব্রঙ্কিওল, এই সবগুলোর বিন্যাস একসাথে যদি তুমি বিবেচনা করো তাহলে এটা একটা গাছের শাখা প্রশাখার মতো। সত্যি না মিথ্যা? সত্যি স্যার, গাছের শাখা প্রশাখা। এই জিনিসটাকে বলা হয় রেসপিরেটরি ট্রি, শ্বসন বৃক্ষ বা রেসপিরেটরি ট্রি বা শ্বসন বৃক্ষ। সেই কথাটা এখন আমি বলবো। লেখো, শ্বাসনালী, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল সমূহের পারস্পরিক বিন্যাস। দেখো, শ্বাসনালী, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল সমূহের পারস্পরিক বিন্যাস দেখতে অনেকটা শাখা প্রশাখায় বিভক্ত বৃক্ষের ন্যায়, যাকে শ্বসন বৃক্ষ বা রেসপিরেটরি ট্রি বলে। আবার বলছি, শ্বাসনালী, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল সমূহের পারস্পরিক বিন্যাস। আবার বলছি, শোনো, শ্বাসনালী, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল সমূহের পারস্পরিক বিন্যাস দেখতে অনেকটা শাখা প্রশাখায় বিভক্ত বৃক্ষের ন্যায়, যাকে শ্বসন বৃক্ষ বা রেসপিরেটরি ট্রি বলে। দাঁড়ি, লাইনটা বুঝতে পারছো কিনা, ধরতে পারছো কিনা দেখো। শ্বাসনালী, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল সমূহের পারস্পরিক বিন্যাস দেখতে অনেকটা শাখা প্রশাখায় বিভক্ত
বৃক্ষের ন্যায়, যাকে শ্বসন বৃক্ষ বা রেসপিরেটরি ট্রি বলে। লিখতে পারছো? লিখতে পারছো? আবার বলা লাগবে না? লিখতে পারছো? পারছো সবাই? লিখছো? কানিজ লিখছো? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা যাব ফুসফুস। কত নাম্বার হবে বলো? কত নাম্বার হবে? 9 নম্বর স্যার। 9। 9 ফুসফুস। শ্বসনতন্ত্রের বর্ণনা শেষ হয়ে যাবে। আচ্ছা, ফুসফুসের অবস্থানটা কোথায়? ফুসফুসের অবস্থানটা হচ্ছে এই যে আমার শ্বাসনালী, তারপরে যে দুইটা ব্রঙ্কাস যায়, সেই ব্রঙ্কাসের শেষ প্রান্তে গিয়ে ফুসফুসের অবস্থান। এই হচ্ছে আমার ফুসফুস। দেখতে কেমন? অনেকটা ত্রিকোণাকার, তাই না বলো? অনেকটা ত্রিকোণাকার। আর এর ঠিক নিচে থাকে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এর ঠিক নিচে কি থাকে? ডায়াফ্রাম, মধ্যচ্ছদা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই উঁচু নিচু হয়। ডায়াফ্রামটা এরকম থাকে, মেইনলি এরকম থাকে, এরকম এই গম্বুজের মতো ভাঁজ করা থাকে নরমালি। তার কারণে ওই ফুসফুসটা সবসময় এরকম চাপ চাপ প্রাপ্ত থাকে। এই ফুসফুসটার একটা অংশ চেপে রাখে সবসময়। এই ওই ডায়াফ্রামটা যখন এরকমের ভাঁজ হয়ে থাকে, ওই ভাঁজের চাপের কারণে ফুসফুসটা এরকম থাকে। আমি সেটা এখানে দেখাই নাই, আমি স্বাভাবিকভাবে ফুসফুসটা দেখাইছি। তারপর যখন ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায়, ডায়াফ্রামকে টেনে উপরে উঠানো আবার নিচে নামানোর একটা মেকানিজম আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এই ডায়াফ্রামটা উপরে উঠে গেলে ফুসফুসটার উপরে গিয়ে চাপ দেয়, ফুসফুসটা ভেতর থেকে বাতাসটা বাইরে বের করে দিতে বাধ্য হয়। আবার ডায়াফ্রাম যখন নিচের দিকে নেমে যায়, তখন ওই ফুসফুসের উপর দিয়ে চাপটা সরে যায়, এরকম ফুসফুসটা তখন ফ্রি হয়ে যায়। তখন ফুসফুসটা বড় হয়ে গেলে, প্রসারিত হয়ে গেলে বাইরে থেকে বাতাস ফুসফুসের মধ্যে ঢোকে। সেটা শ্বাস প্রশ্বাস করার একটা মেকানিজম, ওটা আমরা পরে আলোচনা করব। এখন আমরা ফুসফুসের গঠনটা বর্ণনা করে শেষ করে নিই, ঠিক আছে? তো তাহলে এই ব্রঙ্কাসের শেষ মাথায় অবস্থান করে ফুসফুস, সেটা আমরা বলবো। এবার লেখো, ফুসফুস কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো। আমাদের লেখন না, ফুসফুস কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো। আমাদের ডায়াফ্রামের ঠিক উপরে, এটা যেহেতু ডায়াফ্রাম, তার ঠিক উপরে, আমাদের ডায়াফ্রামের ঠিক উপরে হৃৎপিণ্ডের দুই পাশে হালকা গোলাপি বর্ণের কমা স্পঞ্জের ন্যায় নরম, যে স্পঞ্জের ন্যায় নরম কমা ত্রিকোণাকার, অনেকটা ত্রিকোণাকার। লেখো, পুরো ত্রিকোণাকার না লিখে লেখো অনেকটা ত্রিকোণাকার। পুরো লাইনটা আবার বলি। আমাদের ডায়াফ্রামের ঠিক উপরে হালকা গোলাপি বর্ণের কমা স্পঞ্জের ন্যায় নরম কমা প্রায় ত্রিকোণাকার, যে দুইটি শ্বসন অঙ্গ থাকে। হৃৎপিণ্ডের দুই পাশে, আচ্ছা হৃৎপিণ্ডের দুই পাশে, আমাদের ডায়াফ্রামের ঠিক উপরে হৃৎপিণ্ডের দুই পাশে হালকা গোলাপি বর্ণের স্পঞ্জের ন্যায় নরম অনেকটা ত্রিকোণাকার, যে দুইটি শ্বসন অঙ্গ থাকে, তাদেরকে ফুসফুস বলে। দাঁড়ি, লাইনটা ঠিক আছে? বুঝতে পারছো? অনেকগুলো ফ্যাক্টর একসাথে ঢুকাই দিয়েছে ওই লাইনের মধ্যে। আমাদের ডায়াফ্রামের ঠিক উপরে হৃৎপিণ্ডের দুই পাশে হালকা গোলাপি বর্ণের স্পঞ্জের ন্যায় নরম এবং প্রায় ত্রিকোণাকার, যে দুইটি শ্বসন অঙ্গ থাকে, তাদেরকে ফুসফুস বলে। দেখতে পাচ্ছি আমরা। একটা জিনিস মনে রেখো, আমরা যে পড়তেছি এটা কিন্তু আসলে ডিটেলস না, এটা একেবারে জাস্ট আউটলাইন। এর এই প্রত্যেকটা জিনিস যা যা তোমরা পড়ে আসছো, এগুলো যে কত ডিটেলস আছে, সেগুলো ইনশাআল্লাহ তোমরা মেডিকেলে গিয়ে পড়বা, ঠিক আছে? তো কিন্তু আমরা এখন শুধু প্রিলিমিনারি বা একটা বেসিক আইডিয়া নিব। এখানে কিন্তু একেবারে কিছুই না যা আলোচনা করা হচ্ছে।
আবার বলি, লাইনটা বলবো আবার, দেখতে কি পারছো সবাই? জি স্যার। আমাদের ডায়াফ্রামের ঠিক উপরে হৃৎপিণ্ডের দুই পাশে হালকা গোলাপি বর্ণের স্পঞ্জের ন্যায় নরম প্রায় ত্রিকোণাকার যে দুইটি শ্বসন অঙ্গ থাকে তাদেরকে ফুসফুস বলে। লিখছো নিশ্চয়ই? আচ্ছা, এবার লেখো, ফুসফুসের সর্বাপেক্ষা বাইরে অতিশয় পাতলা কমা 2 স্তর বিশিষ্ট একটি মেমব্রেন থাকে। অতিশয় পাতলা ও স্বচ্ছ, স্বচ্ছ কথাটা লিখতে হবে। ফুসফুসের সর্বাপেক্ষা বাইরে অতিশয় পাতলা ও স্বচ্ছ 2 স্তর বিশিষ্ট একটি মেমব্রেন থাকে, যাকে প্লিউরা বলে। প্লিউরা, PLEURA, অনেক সময় প্লুরা এরকম বলে, প্লিউরা এরকম, প্লিউরাও বলতে পারো, প্লিউরা বলে। ফুসফুসের সর্বাপেক্ষা বাইরে অতিশয় পাতলা ও স্বচ্ছ 2 স্তর বিশিষ্ট একটি মেমব্রেন থাকে, যাকে প্লিউরা বলে। দেখতে পারছো? স্যার মানুষের মস্তিষ্কের আবরণটা কি একই ধরনের? এরকমেরই, কিন্তু ওটাকে বলে মেনিনজেস। ওটার মধ্যে আবার একটু ডিফারেন্স আছে, বুঝতে পারছো? ওটার মধ্যে আবার ফ্যাট জাতীয় সাবস্টেন্স আছে, এটার মধ্যে থাকে ফ্লুইড, ওটার মধ্যে আবার ফ্যাট জাতীয় সাবস্টেন্স থাকে। ওটাকে বলে মেনিনজেস। ওটার আবার 3টা লেয়ার আছে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। ওগুলো আমরা পড়বো না যখন ব্রেন পড়বো তখন। এখানে যেন কি লিখলাম লাইনটা? স্যার আবার একটু বলবেন লাস্ট লাইনটা? ফুসফুসের সর্বাপেক্ষা বাইরে অতিশয় পাতলা ও স্বচ্ছ 2 স্তর বিশিষ্ট একটি মেমব্রেন থাকে, যাকে প্লিউরা বলে। ঠিক আছে, লিখতে পারছো? বলো না কেন, লিখছো কিনা? জি স্যার। আচ্ছা, এর মানে কার? ওই প্লিউরার। এর বাইরের স্তরটিকে প্যারাইটাল, PARIETAL, প্যারাইটাল, এবং ভিতরের স্তরটিকে ভিসেরাল, VISCERAL, ভিসেরাল স্তর বলে। এর বাইরের স্তরটিকে প্যারাইটাল এবং ভেতরের স্তরটিকে ভিসেরাল স্তর বলে। এর বাইরের স্তরটিকে প্যারাইটাল এবং ভেতরের স্তরটিকে ভিসেরাল স্তর বলে। দাঁড়ি, এর মানে হচ্ছে ওই প্লিউরার। ফুসফুসের সর্বাপেক্ষা বাইরে অতিশয় পাতলা ও স্বচ্ছ একটি 2 স্তর বিশিষ্ট মেমব্রেন থাকে, যাকে প্লিউরা বলে। দাঁড়ি, এর বাইরের স্তরটিকে প্যারাইটাল, PARIETAL, এবং ভেতরের স্তরটিকে ভিসেরাল, VISCERAL স্তর বলে। লিখছা? জি স্যার। দাঁড়ি, সাথে লেখো, 2 স্তরের মাঝে, মানে প্যারাইটাল আর ভিসেরালের মাঝখানে 2 স্তরের মাঝে সেরাস ফ্লুইড, SEROUS, 2 স্তরের মাঝে সেরাস ফ্লুইড নামক এক প্রকার তরল পদার্থ থাকে, যা ফুসফুসকে তাপ, চাপ ও ঘর্ষণ জনিত আঘাত থেকে রক্ষা করে। 2 স্তরের মাঝে সেরাস ফ্লুইড নামক এক প্রকার তরল পদার্থ থাকে, যা ফুসফুসকে তাপ, চাপ ও ঘর্ষণ জনিত আঘাত থেকে রক্ষা করে। 2 স্তরের মাঝে সেরাস ফ্লুইড নামক এক প্রকার তরল পদার্থ থাকে, যা ফুসফুসকে তাপ, চাপ ও ঘর্ষণ জনিত আঘাত থেকে রক্ষা করে। 2 স্তরের মাঝে সেরাস ফ্লুইড নামক এক প্রকার তরল পদার্থ থাকে, যা তাপ, চাপ ও ঘর্ষণ জনিত আঘাত থেকে রক্ষা করে। লিখতে পারছো কিনা বলো? বলো না, লিখছো কিনা বলো না। লিখছো? জি স্যার, লেখা শেষ। জি স্যার। ঠিক আছে, এবার লেখো, বাম ফুসফুসের তুলনায় ডান ফুসফুস আকৃতিতে বড় এবং সামান্য উপরে অবস্থান করে। দাঁড়ি, বাম ফুসফুসের তুলনায় ডান ফুসফুসের আকৃতি সামান্য, বাম ফুসফুসের তুলনায় ডান ফুসফুস আকৃতিতে বড় এবং সামান্য উপরে অবস্থান করে।
বাম ফুসফুসের তুলনায় ডান ফুসফুস আকৃতিতে বড় এবং সামান্য উপরে অবস্থান করে। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। এবার লেখো ডান ফুসফুস 3টি এবং বাম ফুসফুস 2টি এখানে এটার আগে একটা শব্দ বসাইতে হবে, আমি তো ভুলে গেছি। বাহ্যিক ভাবে, এই শব্দটা কোন জায়গায় বসানো যায়? বাহ্যিক ভাবে, উপর দিয়ে। বাহ্যিক ভাবে ডান ফুসফুস 3টি এবং বাম ফুসফুস 2টি অসম্পূর্ণ খণ্ডে বিভক্ত, যাদেরকে লোব বলে। এলওবিই, লোব। উপর দিক দিয়ে আর কি, উপর দিক দিয়ে যদি তুমি দেখো, বাম ফুসফুসের মধ্যে দেখবে এরকম 2টা ভাগ করা আছে, কিন্তু ডান ফুসফুসের মধ্যে তুমি দেখবা 3টা ভাগ করা আছে। এই ভাগগুলোকে বলা হয় এক একটা লোব, এলওবিই, লোব। স্যার বাহ্যিক ব্রঙ্কিউল সব জায়গায় সমানভাবেই থাকে স্যার, এখানে তো কোনো বিভক্ত হয় না। কোনটা? ব্রঙ্কিউল স্যার। হ্যাঁ, ব্রঙ্কিউল থাকে, ওগুলোতে সমস্যা নাই। না, ওগুলো সমস্যা নাই। বাহ্যিক ভাবে আর কি, বিভক্ত ভাবে তো থাকে না স্যার, ভাগ করা তো থাকে না। না না না, ওরকম থাকে না। আমার ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি পরিপাক চাপড়া করে থাকো, সেখানে তোমরা দেখছো না কলিজার ক্ষেত্রে এরকমটা বলছিলাম যে ডান কলিজাটা উপর দিক দিয়ে 2 ভাগে বিভক্ত, নিচের দিক দিয়ে 4 ভাগে বিভক্ত। এটা শুধু বাহ্যিক ভাবে এই বিভক্তটা, এবং পুরোপুরি ভাগ না, আংশিক ভাবে। একেবারে পুরো এরকম না যে এইটা এরকম একেবারে পুরোপুরি 3 ভাগ, তা না, অসম্পূর্ণ ভাবে বিভক্ত। এই যে এটার দিকে তাকাও না, অসম্পূর্ণ ভাবে বিভক্ত। বুঝতে পারছো না কথাটা? তাহলে এটাকে তুমি বলবা একটা লোব, এটাকে বলবো আর একটা লোব। অসম্পূর্ণ ভাবে বামটা হচ্ছে 2 খণ্ডে বিভক্ত, আর ডানটা 3টা খণ্ডে বিভক্ত। তাহলে আবার বলি লাইনটা। বাহ্যিক ভাবে ডান ফুসফুস 3টি এবং বাম ফুসফুস 2টি অসম্পূর্ণ খণ্ডে বিভক্ত, যাদেরকে এলওবিই, লোব বলে। আবার এলওভি লিখে রেখো না, তোমাদের তো আবার বি লেখার আগে ভি এসে পড়বে। আলেক্সা, জি স্যার। আবার বলি লোভ লোভ। লোভ। লোভ লোভ। তুমি তো আবার লক আর ভো লিখে রাখবা না, তোমার তো আবার লোভ বেশি। এলওবিই, লোভ। লোভ মানে হচ্ছে খণ্ড। লোভ মানে হচ্ছে কি? খণ্ড। আবার বলি পুরোটা। হ্যাঁ, বাম ফুসফুসের তুলনায় ডান ফুসফুস আকৃতিতে বড় এবং সামান্য উপরে অবস্থান করে। দাড়ি। ডান ফুসফুস 3টি এবং বাম ফুসফুস বাহ্যিকভাবে ডান ফুসফুস 3টি এবং বাম ফুসফুস 2টি অসম্পূর্ণ খণ্ডে বিভক্ত, যাদেরকে এলওবিই, লোব বলে। এক্সট্রা রোহিত, এলওবিই, লোব লিখছ? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এবার আরেকটা কথা লিখবো। এখন শোনো, এই লোবগুলো তো বাহ্যিকভাবে খণ্ড, কিন্তু প্রত্যেকটা ফুসফুসের ভিতরে আবার অনেকগুলো ছোট ছোট খণ্ড আছে। এটা কিন্তু অভ্যন্তরীণ ভাবে। লোব যে জিনিসটা 2 ভাগে ভাগ, এটা বাহ্যিক ভাবে। কিন্তু এখন আমি যাদের কথা বলছি, এটা অভ্যন্তরীণ ভাবে প্রত্যেকটা ফুসফুসের ভিতরে আবার ছোট ছোট কতগুলো খণ্ড আছে, ওগুলোকে বলে লোবিউল। লোবিউল, লোবিউলের বাংলা তুমি বলতে পারো অনুখণ্ড। সেটা আমি এখন বলবো। অভ্যন্তরীণ ভাবে, এটা লেখো লাইনটা, অভ্যন্তরীণ ভাবে ডান ফুসফুসে 10টি এবং বাম ফুসফুসে 8টি, অভ্যন্তরীণ ভাবে ডান ফুসফুসে 10টি এবং বাম ফুসফুসে 8টি গোলাকার বা বৃত্তাকার লেখো গাঠনিক একক থাকে। ফুসফুসের ভেতরে এগুলো গাঠনিক একক। অভ্যন্তরীণ ভাবে ডান ফুসফুসে 10টি এবং বাম ফুসফুসে 8টি গোলাকার গাঠনিক একক থাকে, যাদেরকে লোবিউল বলে। অভ্যন্তরীণ ভাবে বাম ফুসফুসে 10টি এবং ডান ফুসফুসে 8টি গোলাকার গাঠনিক একক থাকে, যাদেরকে লোবিউল বলে। দেখতে পাচ্ছ কিনা বলো? লিখতে পারছো? বলো না। জি স্যার। জি স্যার। অভ্যন্তরীণ ভাবে
অভ্যন্তরীণ ভাবে ডান ফুসফুসে 10টি এবং বাম ফুসফুসে 8টি গোলাকার গাঠনিক একক থাকে যাদেরকে লোবিউল বলে। দাঁড়ি এবার সাথে লেখো, প্রতিটি লোবিউলের অভ্যন্তরে কোটি কোটি, প্রতিটি লোবিউলের অভ্যন্তরে কোটি কোটি বায়ুথলি বা অ্যালভিওলাস থাকে। অ্যালভিওলাস লিখতে পারবা? ALVEOLUS। প্রতিটি লোবিউলের অভ্যন্তরে কোটি কোটি বায়ুথলি বা অ্যালভিওলাস থাকে। লিখতে পারছো কথাটা? অসংখ্য বায়ুথলি। কোটি কোটি লেখো, কোটি কোটি, অসংখ্য বললে তো শেষ হবে না। লেখো, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির 2 ফুসফুসে প্রায় 70 কোটি অ্যালভিওলাস থাকে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির 2 ফুসফুসে প্রায় 70 কোটি, কত বলছি? আমরা কত বলছি? হ্যাঁ, মনে রাখো কিন্তু একজন পূর্ণবয়স্ক ব্যক্তির 2 ফুসফুসে প্রায় 70 কোটি অ্যালভিওলাস থাকে। লিখছা? জি স্যার। আজকে থাকুক, মোটামুটি শেষ হয়েছে ফুসফুসের গঠন বর্ণনা করা। এখন এই অ্যালভিওলাসটার একটা আলাদা গঠন আবার লাগবে, সেটা দিব না। তো আজকে থাকুক নাকি? সবাই ভালো থাকো নাকি? জি স্যার। এই আর যেসব কথাবার্তা বলছি, বললামই তো, সবসময় মনে করবা যে পিতামাতা হচ্ছে প্রথম আপনজন, প্রথম অভিভাবক, আর দ্বিতীয় অভিভাবক হচ্ছে শিক্ষক। তার মানে সন্তানের মতোই তোমাদের সাথে আমাদের সম্পর্ক, সন্তানের সাথে যেমন পিতামাতার সম্পর্ক। যা কথা বলি এগুলো বাইরে কারোর সাথে শেয়ার করবে না, কথা ঠিক আছে? তোমাদেরকে তো অনেক সময় অনেক কিছুতে সচেতন করাও আমাদের দায়িত্ব। দেশ, কাল, সমাজ, পাত্র, এগুলো সম্পর্কে সচেতন করাটাও আমাদের দায়িত্ব। অনেক সময় আবেগের বসে অনেক কথা বলে ফেলি, এগুলো কারো কাছে বলবো না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।